আমার বাবা মা কিন্তু অলরেডি 1-1.5 লাখ টাকা খরচ করে আমাকে একটা ইনস্টিটিউশনে পড়াচ্ছে। আমি কিন্তু ছেলে খেলা করতে পারি না। এই ইয়ার্স সত্যি জোক তো নয় না, মানে আমরা দিন বসে বসে বিউটি পেজেন্টের ভিডিও দেখতাম। রিলেশনশিপ স্ট্যাটাস কি ছিল 5 বছরে, যেটা একটা বিশাল বড় কোশ্চেন। তার আমি যেটা করেছি আমাকে তার ফল 5 বছর ভুগতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা আমাকে চেনো না, আই এম দেবলিনা, সেকেন্ড প্রফ MBBS স্টুডেন্ট ফ্রম মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জার্নির কিছু পার্ট। মানে আমি আমার জার্নির আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। মানে আমার জার্নি যেমন আমি ধরো শুরু হয়েছিল 2017 থেকে, অ্যান্ড সেটা কিভাবে 2022-তে শেষ হয় সেই জার্নি তো তোমরা সবাই শুনেছো। যদি না জেনে থাকো তাহলে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করো। বাট আজকে আমি আমার জার্নির কিছু ইমোশনাল পার্ট তোমাদের সাথে শেয়ার করব। আমি নেক্সট কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, অ্যান্ড সেই ভিডিও তলায় এরকম একটা কমেন্ট আসে। আমি কমেন্টে যদি পারি এখানে তোমাদের দিয়ে দেবো যে দিদি তোমার কাছ থেকে স্ট্র্যাটেজি ভিডিও চাই না, বিকজ এটা অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে ইউটিউবে, সমস্ত দাদা দিদিরাই তো স্ট্র্যাটেজি ভিডিও বানায়। তুমি আমাকে এটা শেয়ার করো যে 5 বছর তোমার মেন্টাল স্ট্রেস মানে কেমন গেছিল, বা 5 বছর তোমার উপর দিয়ে কি এমন জিনিস গেছিল যেগুলো তুমি ফেস করেছো বা তোমার ফেস করতে খুব কষ্ট হয়েছে, অ্যান্ড আমরা সেগুলো কিভাবে ওভারকাম করতে পারি, বা আমাদের সেই তুমি মেন্টাল স্ট্রেংথটা কোথা থেকে পেলে সেটা তোমরা আমার কাছ থেকে শুনতে চেয়েছো বা জানতে চেয়েছো। যে 5 ইয়ার্স সত্যি জোক তো নয় না, মানে আমি কিভাবে কাটালাম 5 বছর, আমার রিলেশনশিপ স্ট্যাটাস কি ছিল 5 বছরে, যেটা একটা বিশাল বড় কোশ্চেন। তার থেকেও বড় কথা আমার ফ্যামিলি কন্ডিশনস কেমন ছিল, আমি নিজে কিভাবে এগুলোর মধ্যে থেকে সার্ভাইভ করেছি, বা আমার যে সমস্ত বাজে ফেসগুলো গেছে, মানে নাম্বার কম আসা, রিলেটিভসরা এটা ওটা কথা বলা, তো সেইগুলো থেকে আমি কিভাবে ওভারকাম করলাম সেই স্টোরিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার নিজের মেন্টাল অ্যাসপেক্টস তোমরা অনেকটা জানতে পারবে, আমার নিজের মেন্টাল পার্সপেক্টিভ তোমরা অনেকটা জানতে পারবে। আই হোপ সেটা তোমাদের কিছুটা হলেও হেল্প করবে নিজের মেন্টাল স্ট্যামিনা জোগাতে বা নিজের মেন্টাল একটা হেলথ ঠিক করতে। সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিওটা স্টার্ট করি। সো একদম প্রথমে যদি বলি আমার যে জার্নিটা ছিল, সেই জার্নিটা তোমরা অনেকেই জানো যে সেই জার্নিটা শুরু হয়েছিল 2017-এ আমি এইচএস দিই, অ্যান্ড এইচএস দেওয়ার পর থেকে আমার লাইফে কি হয়েছিল আগে তোমাদের আমি এইচএস দেওয়ার আগের অ্যাসপেক্ট একটু বলে দিই। আমি বরাবর খুব ভালো স্টুডেন্ট ছিলাম, স্কুলের মধ্যে ফার্স্ট সেকেন্ড এরকম কোনো পজিশনে এসে থাকতাম। তো সেক্ষেত্রে নিজের মধ্যে একটা হাই এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে হ্যাঁ আমাকে ডাক্তারিতে যেতে হবে বা ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে হবে, মানে নিজের থেকেই এসেছিল ব্যাপারটা যে হ্যাঁ আমি ডক্টরই হতে চাই ব্যাপারটা। কিন্তু আমার কাছে এটা মনে হয়েছিল যেহেতু আমি এতদিন ভালো স্টুডেন্ট করে এসেছি, ডাক্তারি পরীক্ষা কি আর এমন পরীক্ষা, আমি তো ক্র্যাক করেই নেব। তো ঠিক আছে, একটা কনফিডেন্ট অবশ্যই ভালো জিনিস কনফিডেন্স থাকা। তো সেই কনফিডেন্ট নিয়ে আমি 2017-এ আকাশে ভর্তি হই। ওখানে গিয়ে আমি দেখলাম যে অনেকের অনেক ভালো পারফরমেন্স ছিল। আমিও প্রথম দিকে বেশ ভালো পারফরমেন্স করতাম, অনেকটা চেষ্টা করতাম নিজেকে কোপ আপ করার। বাট তারপরে গিয়ে আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে আমার ঠিক ভাইবসটা ম্যাচ করছে না স্যারেদের সাথে, বা স্যারেরা যেটা পড়াচ্ছে সেটা বুঝতে পারছি না। স্যারেরা প্রথম দিকে অনেক ভালো ধরে ধরে পড়ালেও পরের দিকে অতটা ভালো করে আর ধরে ধরে পড়াতো না। তো তখন গিয়ে আমার মেন্টাল যে বুস্ট আপ সেটা অনেকটা কমে যেতে শুরু করলো। দেন আমি ফাঁকি মারতে শুরু করলাম। আর একটা নিট অ্যাসপিরেন্ট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্ট যখন ফাঁকি মারতে শুরু করে না, তখন তার মধ্যে অনেকগুলো জিনিস কাজ করে। সে কিভাবে তার টাইমটাকে ইউটিলাইজ করবে, সে কি ভালো করে পড়াশোনা করবে, নাকি সে বন্ধুদের সাথে ফাঁকি মেরে আনন্দ করে এইভাবেই তা কাটিয়ে দেবে। তো আমার মধ্যে কিন্তু সেকেন্ড জিনিসটা দেখা দিল। আমি বন্ধুদের সাথে ফাঁকি মারতে শুরু করলাম, এখানে ওখানে হ্যাং আউট করতে শুরু করলাম, হোয়াটসঅ্যাপ চ্যাট অ্যান্ড অল এইসব করতে শুরু করলাম। তো এখানে যদি বলো কি আমার মেন্টাল অ্যাসপেক্টটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। আমি জানি না কেন, হয়তো 11-12 অব্দি আমি খুবই ডিসিপ্লিনের মধ্যে লাইফ লিড করেছি। আমার ফ্যামিলি প্রেশার প্রচুর বেশি ছিল, সেই সব কারণের জন্য যখন বাইরে যেতে শুরু করলাম তখন কিন্তু নিজের মাইন্ডটা অনেক বেশি ডাইভার্টেড হয়ে গেল। তখন মাঝে মাঝে মনে হতো যে পড়তে হবে, পড়াশোনা করতে হবে, বাট ওটা অতটাও ইম্প্যাক্টফুলি কাজ করতো না যে আমাকে চান্স পেতে হবে, আমি না চান্স পেলে কি হবে। তখনও কিন্তু এইসব মাথা নিজের মধ্যে আসেনি। হ্যাঁ চলছে, ভালো লাইফ চলছে, মজা করছি, আনন্দ করছি, কিন্তু এখানে এই জিনিসটা আমার মাথার মধ্যে কাজ করা উচিত ছিল যে আমার বাবা মা কিন্তু অলরেডি 1-1.5 লাখ টাকা খরচ করে আমাকে একটা ইনস্টিটিউশনে পড়াচ্ছে, আমি কিন্তু ছেলে খেলা করতে পারি না। এই মাইন্ডসেটটা তখন আমার মধ্যে কাজ করেনি। আর তখন সবে 18 ইয়ার্স এজ, তো তখন ওখানে দাঁড়িয়ে খুবই মানে বুঝতে পারিনি যে কি করতে হবে কি না করতে হবে, বা 18 ইয়ার্স এজে কোনটা ভুল কোনটা ঠিক এগুলো বিচার করার ক্ষমতাও বোধহয় তখন খুব একটা ভালো করে হয়নি। আমি জানি তোমরা অনেকেই হয়তো এখন এই ফেজে আছো বাট ভিডিওটা দেখছো, তো আমি তোমাদের একটা কথাই বলবো, আমি তোমাদের থেকে 4-5 বছর এগিয়ে এই কথাটাই বলতে পারি যে প্লিজ এই টাইমটা কিছুই নেই, এই টাইমটা জাস্ট একটা মোহমায়া। এটা থেকে বেরিয়ে এসো, নিজেকে পড়াশোনায় কনসেন্ট্রেট করো, কারণ এখন যেটা করছো তার ফল যে তোমাকে কতদিন ভুগতে হবে সেটা তুমি জানো না। আমি যেটা করেছি আমাকে তার ফল 5 বছর ভুগতে হয়েছে। আমি তো নিজে পার্সোনালি মনে করি যে আমি যে অনেক
অন্যায়গুলো করেছি, আমি যে দোষগুলো করেছিলাম সেগুলো কিন্তু অনেক মানে কষ্ট দিয়েছে আমাকে অনেক বেশি, ঠিক আছে। মানে সেগুলোর জন্যই বোধহয় আমার 5 বছর লেগেছে। যদি সেই ভুলগুলো না করতাম, বাবা মা যেভাবে বলেছিল সেভাবে যদি পড়াশোনা করতাম, বাবা মা কিছু জানে না, আমাদের বাবা মা কিন্তু নিটের সম্বন্ধে কোনো জ্ঞান নেই, না তো আমার বাবা ডক্টর, না তো আমার মা ডক্টর, না তো আমার গোটা ফ্যামিলিতে কোনো ডক্টর আছে। তো আমার কাছে কিন্তু এরকম কোনো গাইডেন্স ছিল না, কিন্তু বাবা মা তো এটা জানে যে তুমি তাদের মেয়ে, তুমি কতটা পড়াশোনা করলে সিলেকশন হবে আর কতটা পড়াশোনা করলে সিলেকশন হবে না, এটা তাদের কাছে কিন্তু খুব বেশি ক্লিয়ার, ঠিক আছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে বাবা মা অনেক বকতো, অনেক শাসন করতো, তখন তো ভালো লাগতোই না, বাবা মার কথা শুনতেও ইচ্ছা করতো না। সো র্যান্ডাম ভাবে এরকম ভাবে গেল, 1 বছর কাটলো, ঠিক আছে। তখনও আমার মাইন্ডসেটের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্ট অ্যান্ড অল কিছু হয়নি। হ্যাঁ, বাবা মা বলতো তো ভালো লাগতো, কিন্তু তারপরে আমি একটা অন্য জিনিসের দিকে ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম। আমার মনে আছে এখনো 2017-এ মিস ওয়ার্ল্ড হয়েছিল মানুষী টেলার, তো তোমরা সবাই চেনো হয়তো ওনাকে, যদি না চেনো আমি এখানে ছবি লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তো উনি হয়েছিল মিস ওয়ার্ল্ড, তখন আমার না পুরো মাইন্ডসেটটা পুরো চেঞ্জ হয়ে গেল। আমি ভেবেছিলাম যে আই ডোন্ট ওয়ান্ট টু বি আ ডক্টর, মানে আমি ডক্টর হতে চাই, বাট আমার মেন ফোকাস ডাক্তারিতে না। তখন আমার মেন ফোকাস না হবিতে হয়ে গেল, যেহেতু মানুষী টেলারও ডক্টর ছিল, তো আমিও তো ডক্টর হয়েই যাব। মানে তখন আমার মাইন্ডসেট কাজ করছে ডক্টর তো আমি হয়েই যাব, আমাকে আগে মিস ওয়ার্ল্ডের জন্য প্রিপারেশনস করতে হবে। তো এটা আমি কখনো ওপেন ক্যামেরায় বলিনি, আজকে আমি ফার্স্ট টাইম ওপেন ক্যামেরায় বলছি। আমি সারা দিন বসে বসে বিউটি পেজেন্টের ভিডিও দেখতাম, সকাল থেকে শুরু করে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস আর্থ, এইসবের ভিডিও দেখে যেতাম, ঠিক আছে। তো কাউকে বলতাম না অবশ্যই, তখন বাড়িতে ফোনের অ্যাক্সেসিবিলিটি ছিল, সবে সবে তখন জিও উঠেছে 2018-19 নতুন, তো তখন জিও ফ্রিতে ইউজ করা যেত, তো সেটা দিয়ে আমি পুরো ইউটিলাইজ করতাম। আমার এরকমও মনে আছে একটা দিন আমার গেছে সকাল থেকে সন্ধ্যে অব্দি আমি শুধু ওরকম ভিডিওই দেখে যাচ্ছি। মিস ওয়ার্ল্ডের কি ঐশ্বর্য রায়ের ইন্টারভিউ, তোমার প্রিয়াঙ্কা চোপড়ার ইন্টারভিউ, ঠিক আছে, তারপরে ধরো তোমার মানুষী টেলারের ইন্টারভিউ, আরো অনেক আগে ছিল, আমার মনে নেই। আরেকজন ডক্টর ছিলেন, এক্সাক্ট নামটা মনে পড়ছে না, তো উনি 1997 বা এরকম কোথাও 1990-তে লারা দত্তা আই গেস, হ্যাঁ, তো লারা দত্তার ইন্টারভিউ এরকম দেখে যাচ্ছি। তো আলটিমেটলি আমার পুরো ফোকাসটা শিফট হয়ে যায়। যদি আমি নিটের জন্য প্রিপারেশন করছি, আমি নিট থেকে ফোকাসটা আমার শিফট হয়ে গেল, তাহলে কিন্তু মানে আমি তো উল্টো দিকে যাচ্ছি না। বাট ওই সময় আমি বাবা মাকে কখনো শেয়ার করিনি কথা কিছু, বা আমার তেমন কোনো ভালো ফ্রেন্ড সার্কেল অ্যান্ড অলও ছিল না যার সাথে আমি জিনিসগুলো শেয়ার করতে পারবো। তো তাতে গিয়ে জিনিসটা এটা হয়েছিল, আমি পুরোপুরি ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম 2018-19-এও, ঠিক আছে। দেন 18-এ তো ওরকমই করেই কাটিয়ে দিয়েছি গোটা বছরটা। তখন কি বলতো, মা বলতো, রাগ হতো, আমি কিন্তু প্রতিবারেই বিএসসি নার্সিং এর যে গভর্নমেন্ট এক্সাম সেটা ক্র্যাক করেছিলাম, কাউন্সিলিংও করতাম, কিন্তু অ্যাডমিশন নিতাম না। ভালো জায়গায় আসতো, এনআরএস আসতো, এমসিকে এসেছিল একবার, এসএসকেএম এসেছিল, কিন্তু আমি কোনোদিনও সেগুলোতে অ্যাডমিশন নিইনি, ঠিক আছে। কারণ আমার মধ্যে কিন্তু ওই জিনিসটা ছিল যে হ্যাঁ আমি নার্সিং পড়তে চাই না। এবার হ্যাঁ, তোমরা যদি আমাকে বলতে চাও তুমি কেন নার্সিং পড়তে চাও না, বিকজ আমি বরাবর নিজের নামেটাকে ডক্টর ওয়ার্ডটা মানে বসাতে চেয়েছি, তো সেখানে আমি শুধু নার্সিং এ স্যাটিসফাইড হব না, সেটা খুবই স্বাভাবিক। তো আমি কখনোই হতে চাইতাম না যে আমি নার্স তো হতে চাই না, আমি হয় ডক্টর হব, না হলে এই প্রফেশনের কোনো জায়গায় কিছু হব না, এই প্রফেশনটাই পুরো ছেড়ে দেবো, মানে এরকমই ভাবতাম। অন্য কিছু হয়ে নেবো, টিচার হয়ে নেবো, ইঞ্জিনিয়ার হয়ে নেবো, বাট অন্য কিছু মানে ডক্টরই হব, যদি মেডিকেল লাইনে থাকতে চাই তো ডক্টরই হব। দেন মাইন্ডসেট মধ্যে এরকম চেঞ্জ এলো যে বাবা মাকে বলতাম না, তখন মিস ওয়ার্ল্ড খাবারে ডায়েট করছি, স্কিন কেয়ার করছি, হেয়ার কেয়ার করছি, ড্রেসিং সেন্স ঠিক করছি নিজের, এইগুলোতে পুরো কনসেন্ট্রেট করেছিলাম। তো এর ফলে আমার কি হলো, এবার হচ্ছে তোমার মা বাবা আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারলো, তো মা খুব বকাবকি করতো। তারপরে 2018-এর নিটটাও ওরকম করে আমি মানে 19-এর নিটটাও ওরকম করে কাটালাম। 19-এর নিটের পরে আমার যে মানে আমার মনের ওপরে যদি বলো সবচেয়ে বড় যেটা এফেক্ট সেটা পড়তে শুরু করলো, সেটা হচ্ছে 2019-এর নিটে আমার একটা ফ্রেন্ডের, খুব কাছের ফ্রেন্ডের সিলেকশন হয়ে যায় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমার তখন একটু খারাপ লাগে কারণ কি অত কাছ থেকে আমি আমার কোনো ফ্রেন্ডকে আমি সিলেকশন পেতে দেখিনি। তো তারপরে আমি সিলেকশন পেতে দেখলাম, তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে মানে আমার মধ্যে একটা বাজে ব্যাপার চলে এলো যে ও তো আমার সাথে এতদিন স্কুলে পড়তো, ও সিলেকশন পেয়ে গেল, আমি কেন সিলেকশন পেলাম না। সো সেই জিনিসটা আমার মধ্যে খুব বাজে একটা ইম্প্যাক্ট ফেললো। তারপরে তো আমার মানে পড়াশোনা শুরু করা উচিত, তারপরে আমি পড়াশোনা করলাম, আস্তে আস্তে কিছু তোমার সাবস্ক্রিপশন নিতে শুরু করলাম। নিট প্রেপের একটা কোশ্চেন ব্যাংক ছিল আরিয়ান রাজ সিং এর, তো ওই কোশ্চেন ব্যাংকটা নিয়ে প্র্যাকটিস করতে শুরু করলাম। তখন আমরা দুটো বন্ধু, আমি আর রায়, দুজনে পড়াশোনা করতাম, ভালোই চলতো পড়াশোনা। কিন্তু মাঝখান থেকে কি হল, 2019-এর শেষের দিকে আমি একটা খুব মানে একটা কি বলবো মানে একটা চাইল্ডিশ রিলেশনশিপে চলে গেলাম বলতে পারো। আমি নাম ধাম কিছু বলছি না এখানে, ঠিক আছে। তো চাইল্ডিশ একটা রিলেশনশিপে চলে গেলাম, অ্যান্ড সেই রিলেশনশিপটা আমার যেটা মেন প্রবলেম ছিল, প্রথম দিকে খুব ভালো ছিল, প্রথম 1 মাস খুব ভালো ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে সেই রিলেশনশিপটা খুব টক্সিক হতে শুরু করে। আমি নিজে পার্সোনালি তোমাদের অনেকের থেকে মেসেজ পেয়েছি, দিদি আমি টক্সিক রিলেশনশিপে আছি, কারণ আমার যেটা প্রবলেম ছিল যে ও মেডিকো ছিল অ্যান্ড আমি নিট অ্যাসপিরেন্ট ছিলাম। বাট আমার নিজের পার্সোনাল যেটা প্রবলেম সেটা হচ্ছে কখনো বুঝতো না, মানে হয়তো বুঝতো বা আমাকে ইগনোর করার চেষ্টা করতো,
বা আমি হয়তো আমার সাথে ভাইবসের ম্যাচ পেতো না, বা যে কারণের জন্যই যেটা হোক, একটা নিট অ্যাসপিরেন্টের সাথে একটা আনসাকসেসফুল মানুষের সাথে কেউ থাকতে চায় না, বিশ্বাস করো। যদি কোনো ভালো ছেলে হয় বা যদি কোনো খুব ভালোবাসে তোমাকে, তাহলেই সম্ভব। তো আমি খুব ইগনোর ফিল করতে শুরু করলাম। সেই সময় আমি প্রচুর পরিমাণে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি। এরকম হয়েছে আমি রোজ কাঁদতাম, আমি সকালে ঘুমাতে যেতাম মানে চোখে জল নিয়ে, অ্যান্ড তারপরে ঘুম থেকে উঠতাম চোখে জল, আমি দেখতাম গোটা রাত আমার বালিশ ভিজে আছে। কথাগুলো আমি কোনোদিন আমার বাড়িতে অ্যান্ড অল শেয়ার করিনি, বাট ইট ওয়াজ নট লাইক দ্যাট। ওটা কোনো রিলেশনশিপ অ্যাকচুয়ালি ছিলই না। আমরা কোনোদিনও কথা বলতাম না, আমরা কোনোদিনও ফোনে কথা বলতাম না, কোনোদিনও মেসেজে কথা বলতাম না। ইট ওয়াজ জাস্ট লাইক দ্যাট, হ্যাঁ রিলেশনশিপ। যখন আসতো কলকাতায় তখন টুকটাক দেখা হতো, বাট তার থেকে বেশি আর কোনো কিছু সম্পর্ক ছিল না। আর আমি জানি না কেন কখনো আমি ওই ছেলেটার মধ্যে আমার জন্য কোনো অ্যাটাচমেন্ট, কোনো ভালো কিছু আমি মানে পাইনি বা কিছু দেখিনি। তার জন্য কি হতো, আমি নিজে খুব ভালোভাবে সাফার করেছি, কারণ আমার মধ্যে থেকে জিনিসটা খুব বেশি ছিল। এবং আমি যে কোনো সম্পর্ক, সেটা রিলেশনশিপ হোক বা ফ্রেন্ডশিপ হোক, সব কিছুকে খুব মানে মর্যাদা দিই বা সব কিছুকে খুব বেশি ভালো জায়গা দিই। তো আমার দিক থেকে এটা একটা মানে নেগেটিভ পয়েন্ট বলতে পারো। আমি খুবই ইমোশনাল হয়ে যাই, সব জিনিসকে খুব মেন্টালি নিয়ে নিই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার জন্য এটা একটা অনেক কষ্টের দিক ছিল। অ্যান্ড অনেস্টলি সেইং, আমি এই জিনিসটা অনেক দিন সাফার করেছি। 2019, 2020, 2021 অনেকদিন সাফার করেছি। আর এগুলোর মধ্যে সাফার করলে কি হয়, তোমার পড়াশোনাটা আস্তে আস্তে কমে যেতে শুরু করে। আমি বলবো না কমে যেতে শুরু করে, পড়তাম, বাট ওই এফেক্টিভ স্টাডিটা কখনোই হতো না। ঠিক আছে, তো এটা তো আমার একটা মেন্টাল ট্রমা। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি এটা থেকে কি করে বেরিয়েছিলে, তো 2022-তে যে বছর আমার সিলেকশন হয়, সেই বছর আমার এখনো মনে আছে, ইট ওয়াজ ফেব্রুয়ারি মাস। তো আমি নিজে ডিসাইড করেছিলাম যে আমি এই জিনিসটা থেকে বেরোবো। যদি আমি না বেরোই তাহলে এবছর আমার সিলেকশন পাবে না, মানে হবে না। তোমরা যারা এরকম, আই এম সো সরি, অ্যাকচুয়ালি একটা কাজ এসে গেছিলো, তাই আমাকে একটু যেতে হয়েছিল। সো চলো ভিডিওটা আবার কন্টিনিউ করা যাক। যেটা আমি বলছিলাম যে তোমরা যারা এরকম টক্সিক রিলেশনশিপস অ্যান্ড অলে আছো, তাদের আমি বারবার এটাই বলবো যে নিটের সময় না এগুলোতে থেকো না। নিটের সময় এটাই বেশি ভালো হবে যে এগুলো থেকে তোমরা বেরিয়ে আসো। কারণ আমি নিজে পার্সোনালি চাই, আমি যেটা সাফার করেছি সেটা আমাকে যারা ফলো করে বা আমার যারা ছোটো ছোটো ভাই বোন, তারা যেন কোনোভাবে এগুলো ফলো না করে। আর দেখো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, মানুষ কখনো টক্সিক ওরকমভাবে হয় না, সিচুয়েশনটা টক্সিক হয়ে যায়। হয়তো যে ছেলেটাকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম বা যে মানুষটা আমার সাথে ছিল, সেই মানুষটা হয়তো ভালো ছিল, বাট আমার সাথে ভালো ছিল না। তো তুমি তো প্রেডিক্ট করতে পারবে না কে তোমার সাথে ভালো থাকবে আর কে তোমার সাথে ভালো থাকবে না। সো এটাই বেটার হবে যে তুমি এরকম কিছুতে যেও না ডিউরিং ইউর প্রিপারেশনস টাইম, কারণ সেটাই অনেক ভালো হবে। আর আমি সত্যি কথা বলছি, মানে এই রিলেশনশিপস অ্যান্ড অল এখানে কষ্ট পাওয়ার পরেই আমি হয়তো এমন অনেক কিছু জিনিস হয়েছিল যেগুলো আমি নিজে ক্যামেরার সামনে বলতে পারছি না। যারা এই সিচুয়েশনে আছো তারা হয়তো ফেস করতে পারছো, আর যদি তোমরা চাও তাহলে সেটা অবশ্যই আমি কখনো শেয়ার করবো তোমাদের সাথে। অ্যান্ড তো এটাই আমি সাজেস্ট করবো যে এটা থেকে বেরিয়ে এসো। আমি নিজে প্রচুর সাফার করেছি, প্রচুর। তারপরেই কিন্তু আমার লাইফে আসি মেনলি মেডিটেশনস অ্যান্ড ম্যানিফেস্টেশনস ব্যাপারটা। তারপরে আমি একটু সিরিয়াস হই, যখন ওই মানে সত্যি কথা বলছি, নিজের সবটুকু ওই রিলেশনশিপে দেওয়ার পরেও আই ওয়াজ লাইক ভীষণ অ্যাবান্ডেন্ট ছিলাম ওই রিলেশনে। মানে আমার কোনো মানে জায়গা ছিল না, মানে আমি কোনো আমার মতের কোনো দাম ছিল না। আমি লাইক 5 মিনিট একটা ফোন করতে বললে বলা হতো কি যে না, নিজে পড়াশোনা কর, নিজের পড়াশোনা নিট পাচ্ছিস না, এরকমও কথা শুনতে হয়েছে আমাকে যে নিট পাওয়ার ক্ষমতা নেই, তুই কি করে MBBS স্টুডেন্টকে তুই যে বয়ফ্রেন্ড বানাচ্ছিস, হ্যান ত্যান। তো এরকম অনেক কিছু শুনতে হয়েছে। যাই হোক, তো সেই সবগুলো আমার কাছে খুব কষ্টের ছিল। বাট একটা জিনিস আমি সবসময় পেয়েছি, তো এটা আমি একটা মেন্টাল ট্রমার মধ্যে অনেকটা টাইম গেছি, তখন আমি মেডিটেশনস করা শিখি। মেডিটেশন করতে করতে আমার মধ্যে এটা চলে এলো খুব কাম অ্যান্ড কুল ব্যাপারটা। তো যেটা বললাম যে যেটা বলতে আমি গিয়ে আটকে গেছিলাম, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের দিকে আমি নিজে ডিসাইড করেছিলাম যে আমি এই জিনিসটা থেকে বেরোবো। তো 2022-তে ফেব্রুয়ারি মাসে গিয়ে আমি নিজে ওকে পার্সোনালি মেসেজ করে বলি যে আমি এটা রাখতে চাই না। অ্যান্ড আমার মনে হয় ইট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন অফ মাই লাইফ। ওটা আমি করেছিলাম বলেই 2022 নিটে এসে বোধহয় আমার সিলেকশন হয়েছিল। তো আমি ওখান থেকে পুরোপুরি কাট আউট হয়ে গেছিলাম, একদমই কোনো রকম কোনো মানে কি বলবো, মানে পার্সোনালি কোনো রকম কোনো ব্যাপার স্যাপারের মধ্যে থাকতে চাইনি। ঠিক আছে, তো ব্যাস আমার ওই সময় আমার কোনো পার্সোনাল লাইফ অ্যান্ড অল ছিল না। খুব ভালো কয়েকজন বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড কাইন্ড অফ জিনিস ছিল বলতে পারো। অরিন্দম বলে একজন ছেলে ছিল, আরজিকর মেডিকেল কলেজে পড়তো, ও খুব খুব হেল্প করেছে আমাকে ওই সময়। তো নিজের লাইফে এরকম মানুষজনকে কিছু রাখো যারা তোমাকে তোমার নিজের জায়গাটায় বা ডেস্টিনেশনে পৌঁছে দিতে হেল্প করবে। যদি অরিন্দমের সাথে এখন আমার অতটা ভালো সম্পর্ক আর যোগাযোগ বা কিছু নেই, ঠিক আছে, সো যাই হোক, সেটা আমি ছেড়েই দিলাম। তো সেটা নিয়ে আমি বেশি কথা বলতেও চাই না অন ক্যামেরা, ঠিক আছে। তো ইটস ওকে। মানুষের সাথে সম্পর্ক
সবসময় ঠিক থাকে না, সেটা আমার দোষ হোক বা অন্য কারোর দোষ হোক, সবসময় নিজের দোষ গুণ এগুলো জাস্টিফাই করাও বোধহয় পসিবল হয় না। এবার আমি চলে আসি অন্য একটা মেন্টাল স্ট্রেসের দিকে, যে আমার যখন নাম্বার কম আসতো বা আমার তখন কিরকম মনে হতো। দেখো আমি তোমাদের আগেও বলেছি, মক টেস্টে যখন আমার নাম্বার কম আসতো আমি নিজেকে এটাই বোঝাতাম যে ঠিক আছে, এটা তো নিট নয়, নিট এক্সামে আমি ঠিকই করে নেব। তার জন্য কিন্তু নিজের পড়ার উপরে নিজের কনফিডেন্স রাখা খুব দরকার। আর আরেকটা যদি মেন্টাল স্ট্রেসের কথা বলি, সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার অ্যান্ড রিলেটিভস অ্যান্ড ওয়েডিংস অ্যান্ড মানে এইসব সোশ্যাল গ্যাদারিংস, যেগুলো আমি নিটের সময় পুরোপুরি মানে আমি 2018-19-এ তাও কয়েকটা বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি এগুলো অ্যাটেন্ড করেছি, বা 2020-র পর থেকে আফটার কোভিড আমি কোনো রকম কোনো ইনভিটেশনে কার্ড বা কিছু অ্যাটেন্ড করতাম না, ইনভিটেশন অ্যাটেন্ড করতাম না। তার যদি রিজন জানতে চাও, কারণ ওখানে গেলে আমাকে নানা রকম কথা শুনতে হতো, তোর বয়স বেড়ে যাচ্ছে, তুই বাড়িতে বসে বসে খাচ্ছিস, বাবা মার টাকা ধ্বংস করছিস, নিজের লাইফটাকে নিয়ে যাচ্ছে তাই করছিস, কিসের ভালো স্টুডেন্ট তুই, এইসব জিনিস আমাকে শুনতে হতো। সেই মানে ডাইরেক্টলি হয়তো নয়, ইনডাইরেক্টলি শুনতে হতো, এবার তো কিছু একটা করে নে, এত বয়স হয়ে যাচ্ছে, কবে সেটেল হবি, কবে সংসার করবি, কবে বিয়ে করবি, হ্যান ত্যান। তো যে জিনিসগুলো আমাকে নিজে কখনো পার্সোনালি এগুলো আমি অ্যাভয়েড করতে চাইতাম। দেখো তুমি লোকের মুখ তো তুমি বন্ধ করতে পারবে না, লোকের মুখ যদি তুমি বন্ধ করতে না পারো, তুমি নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে আনো, সেটাই ভালো। অনেস্টলি বলছি, আমার বাবা মা কখনো আমাকে বলেনি, হ্যাঁ কখনো কখনো হয়তো ফাঁকি মারছি, মায়ের খুব রাগ হয়ে গেল, বাবার খুব রাগ হয়ে গেল, তখন গিয়ে তারা 10টা-12টা কথা শুনিয়ে দিল, সেটা কিন্তু কোনো ব্যাপার নয়। কিন্তু এরকম হয়েছে, মা অনেক সময় এরকম হয়েছে, অফিস থেকে ফিরে দেখেছে আমি বন্ধুদের সঙ্গে আড্ডা মারছি, গল্প করছি, তখন মা আমার বই খাতা সরে ফেলে দিয়েছে, আমাকে হয়তো চর মেরেছে বা আমাকে হয়তো চুলের মুঠি ধরে নাড়িয়ে দিয়েছে, এগুলো কিন্তু করেছে আমার মা। সত্যি আমার মনে হয় নিজের প্রিপারেশনের টাইমে এই শাসনটা খুব দরকার। তো আর আমি বলবো যে যদি তুমি বলো যে দিদি এত কিছু তো শুধু সলিউশন মানে প্রবলেমই বলে গেলে যে এরকম মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়, আর রিলেটিভসের কথা যদি বলি তাহলে এই সলিউশনটা কি, মানে কি সলিউশন। তো আগে আমি বলি যে আমি রিলেটিভসের থেকে কিরকম জিনিস ফেস করতাম। আমার একবার একটা ইনসিডেন্ট মনে আছে, আমার দাদু হাই স্কুল হেডমাস্টার ছিলেন, তো দাদুকে কিছু একটা কার্ডের জন্য মানে কোনো একটা অনুষ্ঠানের জন্য ইনভিটেশন কার্ড দিতে এসেছিল কিছু লোক। তো তারা বাড়িতে এসে সাডেনলি আমাকে দেখতে পেলে আমি বসে বসে পড়ছি, তো আমাকে জিজ্ঞেস করলো তুই কি নিয়ে পড়াশোনা করছিস, তো আমি বললাম যে আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি। বলছে কত কি ড্রপ, হ্যান ত্যান এইসব জিজ্ঞেস করলো। তো আমি বললাম তখন আমার মধ্যে 4th ড্রপ চলছে। তো তখন তারা বললো যে এ বাবা এতগুলো ড্রপ দিচ্ছিস, তুই কি ডাক্তার হবি, তার থেকে তুই ছেড়ে দে, অন্য কিছু করে নে, তুই এখন মাস্টার মশাইয়ের নাতনি হয়ে তুই এরকম কি করে করতে পারিস, হ্যান ত্যান বললো। তখন আমি তাদের মুখের উপরে বলেছিলাম যে না আমি ডক্টরই হব, আমি অন্য কিছু হব না, তাই আমি অন্য কিছু করিনি। বি স্ট্রেট ফরওয়ার্ড, তোমাকে যে যাই বলতে আসুক তুমি তাদের কাছে একদম মুখের উপরে জবাবটা দাও। আমি আগে দিতাম না, 1920-তে আমি দিতাম না, অনেক কথা শুনেছি। এর জন্য কি হয় জানো তো, নিজের মনের মধ্যে না কষ্টটা তৈরি হয়। কিন্তু তুমি যদি একটা উত্তরটা তুমি তাদের দিয়ে দাও যে আমি ডক্টরই হব, আমি অন্য কিছু হব না, তাহলে তাদের মুখটা বন্ধ হয়ে যাবে, তুমিও নিজের মধ্যে একটা স্ট্রেংথ পাবে, একটা স্ট্যামিনা পাবে, এবং তোমার এটা মনে হবে যে আমি কোনো জিনিস ভুল করছি না। আমি তার মানে এটা বলছি না যে সবাইকে 4 to 5 ড্রপ দিতে হবে, একটা ড্রপও দাও, লোকের একটা ড্রপেও প্রবলেম থাকে জানো তো, লোকের একটা ড্রপেও প্রবলেম থাকে, ঠিক আছে। আর লোকের তো সবকিছুতেই প্রবলেম। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমার কমেন্ট সেকশনে দেখবে এমন কিছু কমেন্ট পাবে, সেখানে এসে লোকজন বলবে যে 5 বছর ড্রপ দিয়ে আবার বড় বড় কথা। আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স, নাথিং এলস। যার শোনার দরকার সে শুনবে, যার শোনার দরকার সে শুনবে না। ইটস ওপেন প্ল্যাটফর্ম না, আমি তো এখানে আমার নিজের একটা ওপিনিয়ন শেয়ার করতেই পারি, ঠিক আছে। বাট লোকের অনেক কিছুতেই অনেক প্রবলেম থাকে, তো সেগুলো থেকে বেরোনোর যদি কোনো সলিউশন আমাকে বলো, যত পারবে লোককে ইগনোর করো, নিজের বাবা মা ছাড়া। কারণ আজকে যে আমি মেডিকেলে চান্স পেয়েছি, আজকে যে 5 ইয়ার্স পরে আমি নিজে মেডিকেলে চান্স পেয়েছি, ঠিক আছে, এটা কে খুশি বলো? আমার বাবা মা খুশি, আমি খুশি। বাইরের লোকেদের কিন্তু এটাতেও জ্বলন। বাইরের লোকেরা তোমাকে যখন প্রিপারেশন নিতে তুমি তখনও তোমাকে খারাপ বলেছে, আজকে যখন আমি মেডিকেল পেয়ে গেছি তারপরেও এটা প্রশংসা করছে না যে মেয়েটা 5 বছর কষ্ট করে মেডিকেল পেয়েছে, বরঞ্চ এটা বলছে ওই তো 5 বছর ড্রপ দিয়ে মেডিকেল পেয়েছে, ঠিক আছে। লোকের কাছে সবকিছুই নেগেটিভ। তুমি লোকের কাছে কখনো ভালো হতে যেও না, না তো তুমি লোকের কাছে কখনো ভালো হতে পারবে। শুধু লোক কেন বলবো, অনেক সময় নিজের কাছের রিলেটিভসরাও সেম জিনিস কিন্তু বলতে থাকে। তো আমি তোমাদের এটাই সাজেস্ট করবো, নিজের হ্যাপিনেসটাকে খুঁজে বার করার চেষ্টা করো। তুমি কিসে ভালো থাকো, তুমি কিসে খুশি হও, তোমার বাবা মা কিসে খুশি। আমার বাবা মা, সত্যি বলছি, আমি যেদিন থেকে নিটের প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম সেদিন থেকে আমার বাবা মা ভেবে নিয়েছিল আমার বাবা মা ডক্টরের বাবা মা। তো তাহলে এই যে জিনিসটা আমি কেন তাদের দেবো না, আমি জানি যে আমি পাবো। দেখো নিজের মধ্যে একটা ওই কল কাজ করে জানো তো, যে একটা কলিং, যে হ্যাঁ আমি ডাক্তার হতে পারবো। আমি যদি আমার মধ্যে সব সময় ছিল ফ্রম দ্য ডে 1 আমি ডাক্তার হতে পারবো। আমি যতই ফাঁকি মেরেছি, যাই করেছি, আমি অনেক কম নাম্বার পেয়েছি, 200-250 পেয়েছি, তখন আমার মনে হতো যে ডক্টর তো আমি হবই।
এই স্ট্যামিনাটা আমার মধ্যে ছিল, এই স্ট্রেংথটা আমার মধ্যে ছিল। এটা একটা মেন্টাল স্ট্রেংথ বলেই আমার পার্সোনালি মনে হয়। আর যদি সলিউশন বলো, দেখো সলিউশন একটাই, নিজের বাবা মাকে নিজের শত্রু বানিয়ে ফেলো না কখনো। নিজের বাবা মার কাছে, মানে আমার লাইফে সব থেকে ভালো ইনসিডেন্ট ছিল যদি বলতে পারো, আমার মা অফিসে যায়, তো আমার মা সকালবেলা 11টার সময় ভাত টাত খেয়ে অফিসে চলে যেত। আমার মা রোজ আমাকে নিয়ে বসে ভাত খাওয়াতো, ঠিক আছে? আমি মায়ের সাথে ভাত খেতাম, বোন থাকতো না, বাবা থাকতো না। আর রাত্রিবেলা, রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আমি বাড়ির লোকের সাথে ডিনার করতাম, সিআইডি দেখতে দেখতে। তো এটা একটু চাইল্ডিশ জানি, বাট হ্যাঁ আমার ভালো লাগে, আমি টিভি দেখতে দেখতে ডিনার করতাম। এটা আমার সবচেয়ে মোস্ট রিল্যাক্সেশন টাইম ছিল। তোমার ফ্যামিলি যখন আমরা ড্রপ নিই, আমাদের এত বন্ধু বান্ধব থাকে না। আর সত্যি বলছি, ডিউরিং ড্রপ ইয়ার বন্ধু বান্ধব কিন্তু অনেক ডিস্ট্রাকটিভই হয়। তো ডিউরিং ড্রপ ইয়ার তুমি যদি বন্ধু বান্ধবটা থেকে বের করে নিজেকে ফ্যামিলি ওরিয়েন্টেড করতে পারো, কারণ তোমার ফ্যামিলি কখনো তোমার টাইম ওয়েস্ট করবে না। তোমার বাবা মা, দিদা দাদু, ভাই বোন, তারা কখনো তোমার টাইম ওয়েস্ট করবে না। ওদের সাথে তুমি একটা হেলদি মেন্টাল রিলেশনশিপ বজায় রাখতে পারো। আমি তো করতাম, আমার মায়ের সাথে গল্প করতাম। আর একটা জিনিস অনেকে করে যে যখন মেডিকেলি প্রিপারেশন নেয় বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেয়, সবকিছু থেকে নিজেকে আউট করে নেয় না। সবকিছু মানে কি, সোশ্যাল গ্যাদারিং থেকে তুমি নিজেকে আউট করে নাও, ইটস টু গুড। বাট নিজের বাড়ির সাথে বেরোনো, নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে বেরোনো, এটা কিন্তু খুব দরকার। ধরো বাবা মা বললো যে চল আজকে ওখান থেকে ঘুরে আসি, ঘোরো। একদিন দুদিন ঘুরতে গেলে তার জন্য তোমার প্রিপারেশনে হোল ইয়ারে কোনো ডিফারেন্স পড়বে না, ঠিক আছে? আমি তো সবসময় বলি যে নিজেকে এই মেন্টাল স্ট্রেংথগুলোর মধ্যে দিয়ে যাও, অ্যান্ড এই মেন্টাল স্টেবিলিটিগুলোর মধ্যে দিয়ে যাও। আমি নিজে অনেক সময় এরকম করেছি, সবকিছু থেকে সব বন্ধ, বাবা মার সাথে বেরোনো বন্ধ, বাবার সাথে কথা বলা বন্ধ, কোনো লাভই হয়নি। বরঞ্চ আমি যখন আরো ফ্রিলি বাঁচতে শুরু করেছি, তখন আমার সিলেকশন অনেক পাক্কা হয়েছে। পড়াশোনা তো করতেই হবে, তার সঙ্গে নিজের মেন্টাল স্ট্রেংথের দিকে অবশ্যই ধ্যান রাখতে হবে। আর একটা জিনিস আমি যেটা তোমাদের এখানে অ্যাড করবো, সেটা হচ্ছে আমার যেটা নিজের পার্সোনালি হয়েছিল 2021 নিটের পরে, সুইসাইডাল টেন্ডেন্সি। এটা একটা মানে বিশাল বড় রেড ফ্ল্যাগ আমি বলবো, কারণ এটা ভাবার কোনো দরকার নেই। দেখো, নিজের জীবন কোথাও শেষ করে দেওয়া উচিত নয়। অন্তত তোমার জন্য, তোমার জীবনে তোমার কাছে কোনো দাম না থাকতে পারে, কিন্তু তোমার বাবা মা, তোমার ভাই বোন, তাদের কাছে এটার অনেক দাম আছে। তো আমি যেটা ভেবেছিলাম সেটা আমার জন্য তো মানে একদমই একটা রং মানে অ্যাসপেক্ট ছিল। আমি বলবো না যে সেটা তোমরা কোনোদিনও ভাবনা চিন্তার মধ্যেই আনো। নিজের লাইফ কোথাও শেষ হয় না। আজকে তুমি এখানে সাকসেসফুল না হতে পারলেও কোথাও না কোথাও সাকসেসফুল হবেই। ভগবান তোমার জন্য মেবি অন্য কিছু প্ল্যান করে রেখেছে। তোমরা সবাই 12th ফেল মুভিটা আমি বলবো দেখো, স্ট্রাগল কাকে বলে দেখো, কারণ এগুলো দরকার, জানো তো? আমি নিজে দেখেছিলাম, আমার অ্যাসপিরেন্স, আমার মানে আমি জানি না তখন অ্যাসপিরেন্ট মনে হয় বেরিয়েছিল অ্যাসপিরেন্স, তো আমি দেখেছিলাম। MBBS ডায়েরি দেখেছিলাম। এমন জিনিস দেখো যেগুলো তোমাকে ইন্সপায়ার করবে। অপারেশন MBBS একটা ভালো সিরিজ, তো তোমরা এগুলো দেখো, যেগুলো থেকে তুমি আরো নিজেকে ভালো করে ওই জায়গায় ভাবতে পারবে, ওই জায়গায় ইমাজিন করতে পারবে। সবকিছু থেকে কাট আউট করার কোনো দরকার নেই। যতটুকু কাট আউট করতে হয় ততটুকু করো, যতটুকু দরকার ততটুকু করো। একদম কোনো কিছু নিজেকে এক্সট্রিমে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর কিছু কিছু মানুষকে লাইফে ইগনোর করা খুব দরকার। ডিউরিং নিট প্রিপারেশন আমি এটা শিখেছি যে ইগনোরেন্স কি করে করতে হয় মানুষকে। যে সমস্ত মানুষগুলো আনইম্পর্টেন্ট ইন মাই লাইফ, তাদেরকে ইগনোর করো, স্ট্রেট ফরওয়ার্ড হও। আর নিজে যেটা করছো, আমি যে ড্রপ দিচ্ছি, বি কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট, যে হ্যাঁ আমি ড্রপ দিচ্ছি, মানে আমি আমার মেন্টাল স্ট্রেংথে ড্রপ দিচ্ছি। নিজের মেন্টাল স্ট্রেংথটাকে বাড়ানোর চেষ্টা করো। কেউ একটা তোমাকে নেগেটিভ কিছু কথা বলে গেল, তারপরে তুমি সেটাতেই নিয়ে ভাবতে শুরু করে দিলে, তা না। আমি নিজে যখন মেডিকেলে চান্স পেয়েছিলাম, আমাকে অনেকে বলেছিল তুই কোন কলেজে চান্স পেয়েছিস? মালদা মেডিকেল কলেজ, এটা আবার কোনো কলেজ নাকি? ভাই, আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়েছি, দ্যাটস ইট ফর মি। এখনো দেখবে আমার কমেন্ট সেকশন তুমি অনেক লোক পেয়ে যাবে এমন করছে যেন এইমস দিল্লিতে পরে তো ওই মালদা মেডিকেল কলেজে। আমার কাছে কিছু ম্যাটার করে না, বিকজ আমার এম, আমি যখন প্রথম ড্রপ দিই তখন আমার মনে হয়েছিল এইমস দিল্লি পেতে হবে। বাট আফটার 5 ইয়ার্স যখন আমি একটা মেডিকেল কলেজ পাচ্ছি না, আমি জানি অনেকের এরকম সিচুয়েশন আমারই মতো, যারা মেডিকেল কলেজ, একটা মেডিকেল কলেজের জন্য বছরের পর বছর ড্রপ দিচ্ছে, একটা মেডিকেল সিটের জন্য বছরের পর বছর ড্রপ দিচ্ছে, তাদের কাছে হোয়াট এভার মালদা মেডিকেল কলেজ, কি মালদা মেডিকেল কলেজ, কি এইমস দিল্লি, ভাই একটা সিট দরকার। এখন যেভাবে কম্পিটিশন বাড়ছে, হিউজ কম্পিটিশন মার্কেটে, একটা সিট হলেই এনাফ। তুমি ডাক্তার হতে পারলেই তোমার কাছে হবে। আমার নিজের পার্সোনালি সেটা মনে হয় যে আমাকে ডক্টর হতে হবে, ব্যাস। আমাকে পেশেন্টের সেবা করতে হবে, আমাকে ডক্টর হতে হবে। তার জন্য আমি একটা যে কোনো কলেজে সিট পাই না, আমি উলুবেড়িয়া মেডিকেল কলেজ বলি বা বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ বলি, মালদা বলি, আরজিকর বলি, এমসিকে বলি, এইমস দিল্লি বলি, এখান থেকে কি পড়লে আমার নামের আগে অন্য ডিগ্রি লাগবে? তা তো নয়। তাহলে লোকের মধ্যে এত মিসকনসেপশনস কেন? হ্যাঁ, হয়তো এই মিসকনসেপশন কোথাও না কোথাও গিয়ে আমারও ছিল, বাট যখন এগুলো আমরা দূর করানোর চেষ্টা করছি, তখন উল্টো দিকের মানুষটাকে ছোট না করে না, সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করো। আমি এটাই তোমাদের বলবো। আর অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট, অ্যাজ আ নিট অ্যাসপিরেন্ট, আমি দুটোই তো আমি ছিলাম। একটা কালে মেডিকেল স্টুডেন্ট, এখন মেডিকেল স্টুডেন্ট, একটা কালে আমিও তো নিট অ্যাসপিরেন্ট ছিলাম। আমি এটাই বলবো, নিজের মনটাকে না এত বড় করো, এটা খুব দরকার। ডাক্তার হওয়ার আগে ডাক্তার হওয়ার মেন্টালিটিটা বানাও নিজের মধ্যে।
আজকে সকালে একটা ইনসিডেন্ট হয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করি। একজন হঠাৎ করে বয়স্ক লোক একটু পাগল মতো এসে আমরা 4-5 জন মিলে আড্ডা মারছি বসে, এসে আমাদের বলছে বাবা একটু আমাকে খাবার খেতে দেবে, আমার না গৌড়ে যাওয়ার আছে, মানে বাড়ি যাওয়ার আছে, আমার কাছে না খাবার পয়সা নেই। তো এই যে মেন্টালিটি, আমরা সবাই মিলে বললাম হ্যাঁ হ্যাঁ আপনি যা খাবেন খান, আমরা টাকা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এখনো আর্ন করি না, আমি হয়তো টুকটাক ইউটিউব থেকে আর্ন করি, আমার ফ্রেন্ডটা কিন্তু আর্ন করে না, বাট দে অল হ্যাভ দ্যাট মেন্টালিটি যে হ্যাঁ বয়স্ক লোকটা খেতে পায়নি। তো এই যে ডক্টর মেন্টালিটিটা আগে ডেভেলপ করো, ঠিক আছে? সবার জন্য ভাবো, যে তোমার খারাপ চাইছে তাকে তার জন্যও ভালো ভাবো, আমি এটাই বলবো। আর হ্যাঁ, নিজের সেলফ রেসপেক্টটা কিন্তু সবসময় বজায় রেখো, কারণ ডক্টরের কাছে তো নিজের সেলফ রেসপেক্টটা এখানে থাকা উচিত, ঠিক আছে? অপমানিত হবে, ঠিক আছে, ভালো কাজের জন্য অপমানিত হও, ভাইভা টেবিলে অপমানিত হওয়া ঠিক আছে, বাট কেউ তুমি প্রিপারেশন নিচ্ছ বলে তোমাকে বাড়ি বয়ে এসে অপমান করে চলে যাবে, সেটা কিন্তু সহ্য করো না। তাকে উত্তরটা দাও যে হ্যাঁ কাকিমা আমি ড্রপ দিচ্ছি, বিকজ আমাকে ডক্টরই হতে হবে, আমি অন্য কিছু করবো না, আমার অন্য কিছুতে স্বাদ মিটবে না, এই কথাটাই তুমি তাকে বলো, ঠিক আছে? আর নিজের বাবা মার প্রতি রেসপেক্টফুল হও। বাবা মা যদি বকে তাহলে বলো যে মা আমি চেষ্টা করছি, আমি পারবো, মা দেখো এবারে পারবো, বাবা দেখো আমি পারবো, আমি এটা বলো, ঠিক আছে? কখনো তাদের উপরে চেঁচামেচি করো না, কারণ বাবা মাই হচ্ছে জীবন্ত ভগবান বা জীবন্ত আল্লাহ, জীবন্ত গড, যেটাই তোমরা বলো না কেন, যাকেই তোমরা মানো না কেন। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমি হয়তো বলতে পারলাম অনেকটা যে আমি কিরকম কি মেন্টাল স্টেবিলিটি, মেন্টাল স্ট্রেংথ, মানে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গেছিলাম, অনেকটা বলেছি, হয়তো অনেক কিছু বলতে পারিনি, আবার কখনো তোমার সাথে শেয়ার করবো সেটা যদি সুযোগ হয়। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর আজকের ভিডিওটা জানি না কেমন হয়েছে, বাট ইটস ভেরি নিয়ার টু মাই হার্ট, কারণ অনেক কিছু শেয়ার করলাম, অনেক পার্সোনাল কিছু শেয়ার করলাম। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, বাই।